আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এইখানে আপনারা জ্ঞানী গুণীজন, আপনারা অনেক জ্ঞানী, আপনারা বুঝেন, কিন্তু বাইরে আমরা হাউজে যখন পাঠে যাই তারা এই গোলক আর ভূলোক এই দুইটাকে মিশিয়ে ফেলেন। গোলক বৃন্দাবন কোথায় আর ভূলোক হচ্ছে আমাদের পৃথিবী। ভূ মানে পৃথিবী, ভূলোক আমরা বেড়াতে যে যাই তীর্থ দর্শনে বৃন্দাবন, এটা ভূলোক। আর গোলক বৃন্দাবনে শুধু নামটা বলে আমি লীলায় আসি। শ্রীমতীর নাম রাধা হলো কেন? জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। অগ্রজাতম তন্নিতম তম সজীবম সাদ্বৈতং সাবদূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনেতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ পঞ্চম স্কন্ধ দ্বাবিংশ অধ্যায় নবম থেকে একাদশ শ্লোক। 9 এবং 10 আমি পড়ে যাই, একাদশ কৃপা করবেন আমার সাথে। আমি 9 এবং 10টা একটু পড়ে যাই। অথচ আপুর্য মানবী চকলাবি অমরানাম স্কিয়নাভি চকলাবি পিতৃনাম অহরাত্রাণি পূর্ব পক্ষ অপর পক্ষাভ্যাম বিতন্নাম সর্বজীবনীবহ প্রাণ জীবচ একম একম নক্ষত্রম ত্রিংশ মুহূর্তে ভঙ্গতে। অনুবাদ: শুক্লপক্ষে প্রতিদিন চন্দ্রের কলা বর্ধিত হয় এবং তখন দেবতাদের দিন এবং পিতৃদের রাত্রি হয়। চন্দ্রের কৃষ্ণ পক্ষে দেবতাদের রাত্রি হয় এবং পিতাদের দিন হয়। এইভাবে চন্দ্র 30 মুহূর্তে সারাদিনে এক এক নক্ষত্র অতিক্রম করেন। চন্দ্র শস্য বৃদ্ধিকারী, অমৃতময়, শীতল কিরণের উৎস এবং তাই চন্দ্রদেবকে সমস্ত জীবের প্রাণ বলে মনে করা হয়। ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের মধ্যে প্রধান তাকে বলে জীব। 10 নম্বর শ্লোক। ইয় এষ সুর সকল পুরুষ ভগবান মনময় অন্নময় অমৃতময় দেব পিতৃমনুষ্য ভূত পশু পক্ষ্মী সরীসৃপ বিরুদ্ধাম প্রাণয়পি আয়নশীলতাৎ সর্বময় ইতি বর্ণয়ন্তি। অনুবাদ: চন্দ্র সমস্ত শক্তিতে পূর্ণ হওয়ার ফলে ভগবানের প্রভাবের প্রতীক। চন্দ্র মনের অধিষ্ঠাতা বলে মনময়। তিনি সমস্ত ঔষধি এবং বৃক্ষলতাকে শক্তি প্রদান করেন বলে অন্নময় এবং তিনি সমস্ত জীবের জীবনস্বরূপ বলে তিনি অমৃতময়। চন্দ্র সমস্ত দেবতা, পিতৃ, মানুষ, ভূত, পশু, পক্ষী, সরীসৃপ, বৃক্ষলতা আদি সমস্ত জীবের প্রসন্নতা বিধান করেন।
চন্দ্রের উপস্থিতিতে সকলেই পরিতৃপ্ত হয়, তাই চন্দ্রকে বলা হয় সর্বময়। এবার বোর্ডে যা লেখা আছে একাদশ শ্লোক আমি চেষ্টা করছি। তত উপরিষ্টাৎ দ্বিলক্ষ যুজনত, প্রথম লাইনটা আবার বলি। তত উপরিষ্টাৎ দ্বিলক্ষ যুজনত, কালয়নে ঈশ্বর যুজিতানি, সহ বিজিতা অষ্টাবিংশতি, তত উপরিষ্টাৎ দ্বিলক্ষ যুজনত, নক্ষত্রাণি মেরুম দক্ষিণেন এব, কালয়নে ঈশ্বর যুজিতানি, সহ বিজিতা অষ্টাবিংশতি, তত উপরিষ্টাৎ দ্বিলক্ষ যুজনত, নক্ষত্রাণি মেরুম দক্ষিণেন এব, কালয়নে ঈশ্বর যুজিতানি, সহ বিজিতা অষ্টাবিংশতি। কৃপা করে বলুন। তত উপরিষ্টাৎ দ্বিলক্ষ যুজনত, নক্ষত্রাণি মেরুম দক্ষিণেন এব, কালয়নে ঈশ্বর যুজিতানি, সহ বিজিতা অষ্টবিংশতি। তত উপরিষ্টাৎ দ্বিলক্ষ যুজনত, নক্ষত্রাণি মেরুম দক্ষিণেন এব, কালয়নে ঈশ্বর যুজিতানি, সহ অভিজিতা অষ্টাবিংশতি। তত উপরিষ্টাৎ দ্বিলক্ষ যুজনত, নক্ষত্রাণি মেরুম দক্ষিণেন এব, কালয়নে ঈশ্বর যুজিতানি, সহ বিজিতা অষ্টবিংশতি। তত উপরিষ্টাৎ দ্বিলক্ষ যুজনত, নক্ষত্রাণি মেরুম দক্ষিণেন এব, কালয়নে ঈশ্বর যুজিতানি, সহ বিজিতা অষ্টাবিংশতি। হরে কৃষ্ণ। তার অনুবাদ শব্দার্থ বাদ দিয়ে যাচ্ছি। অনুবাদ বলা হচ্ছে, চন্দ্রমণ্ডলের 2 লক্ষ যোজন উপরে অনেকগুলি নক্ষত্র রয়েছে। ভগবানের ইচ্ছাক্রমে তারা কালচক্রে যুজিত। তারা সুমেরুর দক্ষিণ দিকে ভ্রমণ করে এবং তাদের গতি সূর্যের গতি থেকে ভিন্ন। অভিজিৎ আদি এই রকম 28টি গুরুত্বপূর্ণ নক্ষত্র রয়েছে। এই শ্লোকের
প্রাঞ্জল তাৎপর্য যদিও খুব সংক্ষেপে করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। তিনি লিখেছেন, এখানে নক্ষত্রগুলির উল্লেখ করা হয়েছে, সেগুলি চন্দ্রের 16 লক্ষ মাইল ঊর্ধ্বে, অতএব সেগুলি পৃথিবী থেকে 40 লক্ষ মাইল ঊর্ধ্বে। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি ব্যাপার স্যাপার কেমন বুঝতে পেরেছেন যে কত লক্ষ লক্ষ মাইলের হিসাব। অবাক হই, শ্রীল প্রভুপাদের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আমি নরাধম, এই ভাগবত গ্রন্থ পৃথিবীতে শ্রীল প্রভুপাদ যদি সহজ করে আমাদের সামনে না নিয়ে আসতেন, এক সময় দেবনাগর অক্ষর ছিল, বাজারে প্রচলিত ভাগবত থেকে এই তথ্যাদি সংখ্যা প্রকাশ পেত না, অন্তত আমি বুঝতেই পারতাম না। আর এখন এত সহজ মনে হচ্ছে, বুঝা বা বোঝানোর কঠিন আমি মনে করি না শ্রীল প্রভুপাদের কৃপায়। তো আজকের যে অধ্যায়টি নামকরণ করা হচ্ছে গ্রহপথের কক্ষপথ, মানে গ্রহ যারা আছে গ্রহগণের। যদিও এই শ্লোকে মাত্র একটি নক্ষত্রের কথা বলা হয়েছে, তার নাম হচ্ছে অভিজিতা। আবার শেষের লাইনে বলা হচ্ছে অষ্টাবিংশতি, মানে 28টি নক্ষত্র আছে। দেখেন কি অদ্ভুত হিসাব। একটু পেছনে যাই, বুঝতে সুবিধা হবে। আমরা যারা জাগতিক পড়াশোনা বিজ্ঞানের করি, বিজ্ঞানের পড়াশোনায় আমরা ছোটবেলা থেকে পড়েছি এক একটা সৌরজগৎ, এক একটা গ্যালাক্সি, মধ্যে সূর্য আছে, তার চারদিকে বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরেনাস নেপচুন প্লুটো ঘুরছে, আর পৃথিবীর চারদিকে চন্দ্র ঘুরছে। আমরা এটা বিজ্ঞানের পড়ে আসছি। ভাগবত বিজ্ঞান আমরা বুঝতে সুবিধা হবে যে সবসময় মনে রাখি যে বিষয়টি, সেদিন আমি পাঠের বাইরে কথাটি বলেছিলাম। প্রচলিত একটি কথা আছে, সায়েন্স ইজ অলওয়েজ বেবি, মানে বিজ্ঞান সবসময় একটি শিশু। আজকে যা বলছে গবেষণা করে 2 দিন পরে তার নিজের কথাই ঠিক রাখে না, আরেকটা বদলায়, শিশুদের মতো। যেমন কিছুদিন পূর্বেও জলকে বলা হতো মৌলিক পদার্থ, বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন না, জল হচ্ছে যৌগিক পদার্থ, তার মধ্যে হাইড্রোজেন 2 ভাগ, অক্সিজেন 1 ভাগ। যেমন কিছুদিন পূর্বেও প্রচণ্ড ডায়রিয়া বা কলেরা হলে মানুষের পানি বের হয়ে যেত, বলতো না পানি খাওয়াইও না মরে যাবে। আর এখন উল্টো আবিষ্কার হয়েছে, না বেশি করে পানি খাওয়া, স্যালাইন খাওয়া। তার মানে সায়েন্স ইজ অলওয়েজ বেবি। তাহলে বিজ্ঞান যা বলছে তা পরিবর্তনশীল, কিন্তু ভাগবত যা বলছে ধ্রুব সত্য। তার উদাহরণটি বলি। প্রভুপাদ এত কৃপা করেছেন, তার আগের শ্লোকের তাৎপর্যের শেষের 2টা লাইনে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রভুপাদ, যে আমরা বিজ্ঞানটা ধরে রাখবো না ভাগবতে আসবো। প্রভুপাদ ক্লিয়ার করে দিয়েছেন গতদিন যেটি পাঠ হয়েছে, যে আমরা কোনটাকে স্থির ধরবো। সেখানে প্রভুপাদ বলছেন যে বিজ্ঞানকে এক পাশে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে বলছেন, প্রভুপাদ একটা উদাহরণ এরকম ছিল যে চার্লস ডারউইনের একটা মতবাদ ছিল যে ইভ্যালুয়েশন, যে মানুষ যে পরিবর্তন হচ্ছে বিভিন্ন প্রাণী থেকে, এককোষী প্রাণী থেকে, এমিবা থেকে দ্বিকোষী হাইড্রিলা, তারপর বহুকোষী, তেমনি বানর থেকে মানুষ হয়েছে। প্রভুপাদ মজা করে একবার বিজ্ঞানের একটা রেফারেন্সে বলেছিলেন, যদি বানর থেকে মানুষ হতো তো চারপাশে তো বানর রয়ে গেল কেন, ওরাও তো মানুষ হয়ে যেত। মানে এরকম চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন। আর বিজ্ঞানকে পাশে ফেলে দিয়ে ভাগবতকে দৃঢ় করেছেন প্রভুপাদ। 8ম শ্লোকের তাৎপর্যের শেষের লাইনটি যদি খেয়াল করি, তিনি বলছেন বৈদিক জ্যোতিষ গণনা বহু বছর পূর্ব থেকে করা হয়েছে, তা বৈদিক শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছে এবং তা আজও নির্ভুল। বৈদিক গণনা এবং আধুনিক যুগের গণনার মধ্যে কোনটি শ্রেষ্ঠ, মানে বৈদিক আমাদের ভাগবতের না বিজ্ঞানেরটা, কোনটি শ্রেষ্ঠ, সে সম্বন্ধে অন্যদের মনে সন্দেহ থাকতে পারে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, প্রভুপাদ বলছেন কিন্তু আমাদের মনে বৈদিক গণনার অভ্রান্ততা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। হরি বল। মানে প্রভুপাদ এই জায়গাটা একদম ক্লিয়ার করে দিয়েছেন 8ম শ্লোকের শেষের তাৎপর্যে, অর্থাৎ বৈদিক সিদ্ধান্ত অভ্রান্ত, বিজ্ঞান সায়েন্স ইজ অলওয়েজ বেবি। এবার আজকের শ্লোকে আসি। সব কিছুকে আটকানো যায়, সময়কে আটকানো, সময় বড় দ্রুত করে। তো আজকের শ্লোকের মূলত নক্ষত্র নিয়ে কথা বলা আছে, নক্ষত্রের গতিপথ নিয়ে বলা হয়েছে। কত প্রকার, কয়টি নক্ষত্রের কথা বলা হয়েছে? 28টি। অভিজিৎ ছাড়াও নক্ষত্র আছে। আমরা জানি হয়তো অনেকগুলো নক্ষত্র, যেমন শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী, একটা নক্ষত্রের নাম নহির, এমনি আছে। যেমন অশ্বিনী, ভরণী নক্ষত্র,
কৃত্তিকা নক্ষত্র, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়, উত্তরাষাঢ়া, এরকম 28টি নক্ষত্র আছে। এই শ্লোকে বলছেন ইত্যাদি নক্ষত্রের গতিপথ। অদ্ভুত ব্যাপার হলো যে আমরা চাঁদকে বিজ্ঞানের ভাষায় বলি উপগ্রহ। এখন আগে নক্ষত্র কি, আমি একদম সায়েন্স নিয়ে কথা বলি ভাগবতের সাথে সামঞ্জস্য রেখে। নক্ষত্র কি, আমরা যদি নক্ষত্র বলি আমরা বুঝি কিনা। যখন এই অধ্যায়টিকে বলা হচ্ছে গ্রহগণের কক্ষপথ, মানে এখানে এই শ্লোকে নক্ষত্রকে সামনে নিয়ে আসা হয়েছে। নক্ষত্র হচ্ছে এমন একটি গ্যালাক্সির জ্যোতিষ্ক যার নিজস্ব আলো এবং তাপ আছে। যেমন সূর্য একটি নক্ষত্র, যে সকল বৃহৎ জ্যোতিষ্কর নিজস্ব আলো আছে এবং তাপ আছে তাকে আমরা নক্ষত্র বলি। যেমন সূর্য, সাইরিয়াস, লুব্ধব, এরকম অনেকগুলো নক্ষত্র আছে। এখন আজকের আলোচ্য বিষয় হচ্ছে চাঁদ। চাঁদকে কিন্তু গ্রহ বলা হয়েছে, বিজ্ঞানে বলে উপগ্রহ। তো উচ্চতায় কতটুকু উপরে বলা হয়েছে আজকের শ্লোকে, দেখেন অবাক হবেন। বলছেন যে নক্ষত্রগুলি চন্দ্রের 16 লক্ষ মাইল ঊর্ধ্বে। তার মানে উচ্চতার দিক থেকে সবার নিচে যদি আমরা সৌরমণ্ডল ভাবি, সৌরজগতের সৌরমণ্ডল, তার থেকে 1 লক্ষ যোজন, যোজন মানে 8 গুণ 8 মাইল, মানে 8 লক্ষ যোজন উপরে চন্দ্রগ্রহ। চন্দ্র থেকে 16 লক্ষ মাইল উপরে এই নক্ষত্রগুলো। আর নক্ষত্রগুলো থেকে আরও 2 লক্ষ যোজন, মানে 16 লক্ষ যোজন উপরে শুক্র গ্রহ। শুক্র গ্রহ থেকে আরও উপরে ঘুরছে বুধ, অর্থাৎ আরও 2 লক্ষ যোজন। আরও 2 লক্ষ যোজন উপরে মঙ্গল, আরও 2 লক্ষ যোজন উপরে বৃহস্পতি, আরও 2 লক্ষ যোজন উপরে শনি, এবং তার উপরে সপ্তর্ষি মণ্ডল ধ্রুবলোককে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। এই বিষয়গুলো দেখেন এই অধ্যায়ে চাঁদের খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আগে আমরা সূর্যের গতিপথ, সূর্য নিয়ে কথা বলেছি, এবার চাঁদ নিয়ে কথা বলছি। চাঁদের চমৎকার চমৎকার, সূর্যের যেমন নাম আছে আর সবিতা, এরকম চাঁদের অনেক চমৎকার নাম আছে। শ্লোকের অনুবাদেই দেখবেন 9, 10, 11তে বলা হচ্ছে চাঁদ না হলে আমাদের খাবার জুড়তো না। জুড়তো কি আমরা কি জানি সেটা? দিনের সূর্যের আলো আমাদের বৃক্ষের জীবনের যে কাজটি করে, আপনারা যারা পাতা দেখেন, গাছের যে সবুজ পাতা, সবুজ পাতার উল্টো দিকে ছিদ্র থাকে, তাকে বলা হয় স্টমাটা বা পত্ররন্ধ্র। সূর্যের আলো ওই পাতার ছিদ্র দিয়ে গাছে ঢুকে, আর গাছের যে সবুজ অংশ, পাতা বা দেহ, কাণ্ড, সেখানে থাকে প্লাস্টিড। আর গাছের শিকড় দিয়ে জল নেয়। সূর্যের আলোর উপস্থিতি না হলে গাছ খাবার তৈরি করতে পারে না। গাছের পাতাকে বলা হয় রান্নাঘর। সেখানে সূর্যের আলো, প্লাস্টিড এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, জল নিয়ে সে খাবার তৈরি করে। খাবার তৈরি করে সে কি করে? আমাদের যে দূষিত বাতাস ছাড়লাম, কার্বন ডাইঅক্সাইড, সেটি বৃক্ষ গ্রহণ করে সে পাতা দিয়ে ছিদ্র দিয়ে অক্সিজেন ছেড়ে দেয় আমাদের বাঁচার জন্য, জীবকুলকে। এই যে একটা সাইক্লিক অর্ডারে বৃক্ষ ছাড়ছে, যা আমরা গ্রহণ করছি, আমরা যা ছাড়ছি তা বৃক্ষ গ্রহণ করছে। এই কাজটিতে সাহায্য করছে সূর্য। এই পদ্ধতিকে বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, দিনের কাজ। আর রাত্রির বেলা সরিষা দানা হবে না যদি চাঁদের কিরণ না থাকে। এই জন্য চাঁদের অনেকগুলো নামের মধ্যে দেখেন কি চমৎকার নাম দেয়া হয়েছে। বলা হচ্ছে যে জীবের মধ্যে প্রধান বলে জীব বলছে, আর আমাদেরকে অন্যের সংস্থান চন্দ্র করে দেয় বলে শ্লোকে বলা হচ্ছে চাঁদের অনেক নাম অন্নময়। এবং আমাদেরকে বাঁচিয়ে রাখে বলে চাঁদকে বলা হচ্ছে অমৃতময়। এবং সর্বত্র এই চাঁদের কৃপা বর্ষিত হয় বলে বলা হচ্ছে সর্বময়। আমাদের মনের কথা প্রতিফলিত হয় চাঁদের কিরণে, এই জন্য বলা হয় মনোময়। জীব, মনোময়, অন্নময়, অমৃতময়, সর্বময়, অনেকগুলো নামকরণ করা হয়েছে চাঁদের। আমরা ছোটবেলা আমাদের ভ্রান্ততা বলি, ছোটবেলা আমরা খেলা করতাম, উঠানের মধ্য দিয়ে দৌড় দিতাম পূর্ণিমার রাত্রিতে, দেখতাম আমার সাথে সাথে চাঁদ যায়। আসলে কি যাইতো? আমার সাথে যাইতো না। আবার বলের মধ্যে জল নিয়ে চাঁদের প্রতিফলন দেখলে বলতাম চাঁদ বোধহয় বলের ভিতরে ডুবে গেছে, বলের জলে। তো এই যে আমাদের দৃষ্টি এত ছোট, আমরা অনুভব কেন করতে পারি না বিশ্ব ব্রহ্মাণ্ডকে? আমাদের জ্ঞানের দৃষ্টি খুব 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 ছোট, এত বিশাল পরিমাপ করার ক্ষমতা নাই।
পরিমাপ যখন এসছে তাহলে একটা কথা বলি, আমরা যে দূরত্ব মাপি, এই যে এত লক্ষ মাইল দূরে, এত লক্ষ কোটি যোজন দূরে বিভিন্ন নক্ষত্র আছে, এগুলো বৈজ্ঞানিকরা আকাশে গিয়ে মাপলো কি করে, বা ভাগবত কি করে মাপলো? এটা একটা মজার ব্যাপার। কিন্তু মাপার জন্য আমরা গজ, ফুট, ইঞ্চি এরকম মাপি না, ফিতা দিয়ে মাপি। আপনারা চাইলে মাপটা আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো এইখানেই 1 মিনিটে। মাপার একটা পদ্ধতি আছে। তো যাই হোক, বড় বড় গ্রহ নক্ষত্রের দূরত্বের মাপের আমরা দূরত্বের একক আছে, যেমন মিটার, কিলোমিটার, ফুট, গজ, মাইল, যোজন। আর বেশি দূরে হইলে মাপার একককে বলা হয় আলোকবর্ষ। আমরা শুনেছি কিনা কথাটা? এত আলোকবর্ষ দূরে, লাইট ইয়ার। আলোকবর্ষ মানে কি? যে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। আলো কতটুকু যায় প্রতি সেকেন্ডে? 3 লক্ষ কিলোমিটার। এখন 1 বৎসরে যতটুক জায়গা যায় এটাকে বলা হয় আলোকবর্ষ। প্রতি সেকেন্ডে আলো যায় 3 লক্ষ কিলোমিটার। 1 বৎসরে যত দূর যায় এই দূরত্বটাকে বলে আলোকবর্ষ। এর জন্য দূরের নক্ষত্রগুলাকে হিসাব করা হয় এত আলোকবর্ষ দূরে। এবং অদ্ভুত ব্যাপার, সূর্যের গতির চাইতে চন্দ্রের গতি বেশি, এই অধ্যায়ে এসে পেলাম। আগে আমরা সূর্যের গতি নিয়ে আলোচনা করেছি, আজকে করব না। তবে অনুমান করতে পারবেন, সূর্যের গতিভাগে, গতিপথে যখন একবার ঘুরে আসে, একবার ঘুরে আসাটাকে 12টা ভাগ করলে প্রতি ভাগকে আমরা রাশি বলি। রাশি বলি কিনা? 12টা ভাগকে 12টা রাশির কথা বলি। আর চাঁদ এই যে গতিপথে ঘুরে আসে, ভাগবত বলছেন এই ভাগটিকে, টোটাল রাউন্ডটাকে 28টি ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগকে বলা একটা নক্ষত্র। আমি একটু আগে যে 28টা নক্ষত্রের নাম বলেছি। সূর্য যে গতিতে যায়, চাঁদের গতি অনেক বেশি। বলা হচ্ছে এইখানে এই শ্লোকে বলা হচ্ছে যে সূর্য যতটুক সময়ে, আপনি দেখবেন চন্দ্র 2 পক্ষে সূর্যের সংবৎসর সমান দূরত্ব অতিক্রম করে। 2 পক্ষ মানে 15 দিন প্লাস 15 দিন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। 2 পক্ষে চাঁদ যতটুক যায় এতটুক যেতে সূর্যের 1 বৎসর লাগে। 2.5 দিন, 2.5 দিন, ওই দিন সকাকানের প্রভু বলছিলেন 2.25 বিষয়গুলো। 2.5 দিন মানে 54 ঘন্টা। 54 ঘন্টায় সূর্যের 1 মাসের পথ, যেটা 1 মাসে সূর্য যেত, 2.5 ঘন্টায় চাঁদ এইটুকু জায়গা অতিক্রম করে ফেলে। একইভাবে একদিনে মানে 24 ঘন্টায় সূর্য মূলত একটা পক্ষ অতিক্রম করে, কিন্তু চাঁদ তার অনেক বেশি অতিক্রম করে। 24 ঘন্টায় 1 পক্ষ। এইভাবে চাঁদের গতি বোঝানো হচ্ছে অনেক 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 বেশি। সব কিছু মিলিয়ে আজকের যে বিষয়টি আমরা দূরত্বের কথা বলছিলাম, একটু আলাপ করি তাহলে বুঝতে পারবো। দেখা গেল যে এই যে দূরের বিষয়টি, বৈজ্ঞানিকরা বা আমাদের জ্যোতির্বিদরা, এই টোটাল বিষয়টা কিন্তু অঙ্ক, যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি। এই সেশনগুলো হরিভক্ত প্রভু একদিন দেখিয়েছিলেন, ওই যে আমাদের বিভিন্ন বর্ষ নিয়ে স্লাইডে। এই বিষয়গুলো হোয়াইট বোর্ডে কলম নিয়ে দেখালে বুঝতে সুবিধা হয়। তবে আমি চেষ্টা করছি দূরত্ব মাপার বিষয়টা বলার জন্য, যে বৈজ্ঞানিকেরা কি করে তো দূরের জিনিসটা মাপলো। এটা উত্তর হচ্ছে 2টা পদ্ধতি। একটা হচ্ছে প্যারালাক্স পদ্ধতি। প্যারালাক্স পদ্ধতিকে আমরা থাম মেথড বলি। আপনারাও মাপতে পারবেন, 1 মিনিটে বিষয়টা বুঝাই দেয়। মনে করেন এখান থেকে অনেক দূরে একটা বৃক্ষ আছে, বা ওই ফিলারটা এখান থেকে কত দূরে, আমি ফিতা লাগবে না, গজ লাগবে না, মাপা যাবে। এটাকে বলে প্যারালাক্স মেথড বা থাম মেথড। মনে করেন এই হাত সোজা করে বৃদ্ধাঙ্গুলিটি যদি এখানে রাখেন, 1 চোখ মুজে আরেক চোখ মুজলে দেখবেন সরে যায়। একটু চেষ্টা করে দেখেন, হাতটা এরকম রেখে দেখবেন বুড়ো আঙ্গুলটা সরে যায় কিনা। হাত সোজা রাখেন, 1 চোখ মুজেন, আবার 1 চোখ মুজেন, একটু সরে যায় কিনা। এটা যত কাছে আনবেন দূরত্বটা বেশি হয়। এখন চোখ মুজে দেখেন, একটা আরেকটা কাছে আনেন, তার মানে কি ফাঁকটা বেশি হয়ে যায় না? এখন মনে করুন আমি ওই ব্রিকেট বা ওই ফিলারের দূরত্ব মাপবো, ওইটা থেকে এই যখন দেখবো ডান চোখ বাম চোখের যে তফাৎটা যদি এখানে হয় মনে করেন যে 5 গজ, এই ফাঁকটা যদি ধরে নেই 5 গজ হয়েছে, তাকে 9 দিয়ে গুণ করেন, 5 নং 45, মানে 45 গজ দূরে আছে। যদি এখান থেকে আপনার দূরত্ব দেখেন যে 1 ফুট সরে যাচ্ছে, এই গ্যাপটা প্যারালাক্স মেথড, এখানে 9 দিয়ে গুণ করেন, তা আপনি আমার 9 ফুট দূরে আছেন। ভেরি ইজি। তো এইভাবে যত কাছে আসবে বৃহৎ হয় বলে ফাঁকটা বেশি যায়, যত দূরে যাবে ফাঁকটা কমে যায়। এখন এই প্যারালাক্স মেথড দিয়ে এত দূরের গ্রহ নক্ষত্র মাপবে কি করে? সেইটার জন্য মাপার জন্য একটা পদ্ধতি আছে। সে প্রমাণ নক্ষত্র কিংবা উজ্জ্বলতা, সকল গ্রহের উজ্জ্বলতা সমান না,
উজ্জ্বলতা কম্পেয়ার করে দূরত্ব মাপে আলোকবর্ষ দূরত্ব, আর মাপা হয় প্রমাণ নক্ষত্র দিয়ে, মানে একটাকে স্টেবল ধরে ওইটা থেকে কতটুক দূরে সেটা আন্দাজ করে। কঠিন না, বিষয়গুলো একদম সোজা, অঙ্কের মতো অ্যাস্ট্রোলজি। এই আঙ্গুল না, থাম ফিঙ্গার, এটা থাম মেথড বলে বা প্যারালাক্স মেথড বলে। এরকম সোজা ধরেন, এক চোখ মুজেন, আরেক চোখ মুজেন, তখন দুইটার মধ্যে একটা ফাঁক হয়। এই ফাঁকটা আন্দাজ করেন, যদি হরিভক্ত প্রভুর থেকে ফাঁকটা হয় মনে করেন 3 গজ, তাহলে তাকে 9 দিয়ে গুণ করলে 3 নং 27 গজ দূরে উনি আছেন। তো এইভাবে দূরত্ব মাপা যায়, এটা প্যারালাক্স মেথড। আমি আর এইদিকে যেতে চাই না, রাধারানী একটা কথা বলবো। তার পূর্বে আরেকটি অনুরোধ রাখি কর্তৃপক্ষের কাছে, তার আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছে। তিনি একটি চমৎকার শ্রীমতী রাধারানী লীলা মহিমা গ্রন্থ লিখেছেন। সেখানে আবির্ভাব থেকে শুরু করে শৈশবকালের, কিশোরকালের প্রাগণ্ড লীলা, বিবাহের পূর্বের লীলা, বিবাহের পরের লীলা, অসংখ্য লীলা আছে। এত লীলা নিয়ে কথা বলা যায় না, যেহেতু সময় আমরা কম পাই। ছোট্ট একটি লীলা নিয়ে কথা বলার চেষ্টা করব। আর যদি আবির্ভাব অংশটা বাদ দেব, আবির্ভাব অংশটা 4টা লীলা আছে। তা আপনারা প্রশ্ন করতে পারেন যে একজন 4 ভাবে জন্ম নেয় কি করে? এইটার উত্তর ভেরি ক্লিয়ার, একই কল্পে এক একটা লীলা, 4টাকে এক জায়গায় আনলে হবে না। আরেকটা বিষয় হলো, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এইখানে আপনারা জ্ঞানী গুণীজন, আপনারা অনেক জ্ঞানী, আপনারা বুঝেন, কিন্তু বাইরে আমরা হাউজে যখন পাঠে যাই, তারা এই গোলোক আর ভূলোক এই দুইটাকে মিশিয়ে ফেলেন। গোলক বৃন্দাবন কোথায়, আর ভূলোক হচ্ছে আমাদের পৃথিবী। ভূ মানে পৃথিবী, ভূলোক আমরা বেড়াতে যে যাই তীর্থ দর্শনে, বৃন্দাবন এটা ভূলোক। আর গোলক বৃন্দাবনে শুধু নামটা বলে আমি লীলায় আসি। শ্রীমতীর নাম রাধা হলো কেন আপনারা সকলেই জানেন। সেই গোলক বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একা বসে আছেন। কোথায়? রাসস্থলীতে, যেখানে নিত্যলীলা করছেন, গোলক বৃন্দাবনে। তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রাধা মাধব কি, শ্রীল প্রভুপাদ কি। গোলক বৃন্দাবনে রাসস্থলীতে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন একা, মন ভালো নেই, আনন্দ বিধান করতে গেলে আরেকজন লাগে, একা হয় না তো। তখন বাম অঙ্গ প্রকম্পিত হয়েছে, সেই বাম অঙ্গ থেকে শ্রীমতী আবির্ভূতা হয়েছেন, লাধিনী শক্তি। সেই কুঞ্জবনে রাসস্থলীতে প্রচুর ফুল ফুটে আছে। রাধারানী তার প্রাণনাথে দৌড়ে গেলেন, ধাবিতা হলেন, রাসস্থলীতে পুষ্প চয়ন করে দ্রুত ধাবিতা হয়ে পরমেশ্বর ভগবান শ্রীচরণে পুষ্প নিবেদন করলেন। রাসস্থলীর রা আর ধাবিতা হয়েছেন বলে ধা, এই 2 বর্ণ মিলে তার নাম হয়েছে রাধা। একদম সংক্ষিপ্ত কথাটা বললাম। এছাড়া 4টি লীলা আছে আবির্ভাব নিয়ে। যদি কর্তৃপক্ষ সুযোগ দেন, রাধারানী আবির্ভাবের দিন সকালে না হোক, বিকালে কিংবা সন্ধ্যায়, যে কোনো সময় যদি সুযোগ দেন, কর্তৃপক্ষ অনুরোধ থাকলো, তা রাধারানী শুধু আবির্ভাবের 4টা লীলা বলবো। আজকে বলবো না এই পুতনা কি করে নিয়েছিল, বিন্দা পর্বত কি করে রাধারানীকে পেয়েছিল, মুকরা কি করে দিয়েছিল কীর্তিদার কাছে, বলবো না জলে ভেসে কি করে এসেছিল পদ্ম ফুলের ভিতরে, বলবো না রাভেলে কি করে আপনার কাত্যায়নীর ব্রতকলে ক্রতুমণির কাছ থেকে আশীর্বাদ পেয়ে স্বর্ণডিম পেয়েছিলেন, সেইগুলো কিছুই বলবো না। আবির্ভাব জমা থাকুক, আমরা একটা লীলা নিয়ে আলোচনা করি। শ্রীমতী রাধারানী কি। দেখেন রাধারানী এত কৃপালু। ছোট্ট একটা উদাহরণ বলি, কৃষ্ণকে আমরা কি বলি? মদন মোহন। কৃষ্ণকে কি বলি? মানে মদনকে তিনি মোহিত করেছেন, এই জন্য কৃষ্ণকে বলি আমরা মদন মোহন। আর সেই কৃষ্ণ যিনি সমস্ত কিছুর হর্তাকর্তা বিধাতা, সর্বকারণ কারণম, সেই মদনকে যিনি মোহিত করেন তাকে বলে মদন মোহন মোহিনী। তার মানে কি, তিনি হচ্ছেন মদন মোহন, আর তাকে মোহিতা করে ফেলেন শ্রীমতী, তার জন্য শ্রীমতীর নাম হচ্ছে মদন মোহন মোহিনী। তার মানে কত বড় পাওয়ার, কি লাধিনী শক্তি। শক্তি আছে বলেই শক্তিমান। তা আমরা একটু জায়গায় রাধারানীর গুহ্য বিষয়টি আপনারা দেখেছেন সমস্ত শাস্ত্রে, যদিও ভাগবতে সরাসরি উল্লেখ নাই। এই নিয়ে অনেক সময় প্রশ্ন আসে যে রাধারানীর নাম ভাগবতে নাই কেন। আছে, আরাধিকা কথাটি বলা আছে, আমরা সেই শ্লোকে আজকে যাব না, কিন্তু আছে। শ্রীল শুকদেব গোস্বামী চিন্তা করেছেন রাধারানীর এতটাই প্রেমময়ী ভাব, আমি যদি রাধারানীর নামটা উচ্চারণ করা মাত্রই আমার এখান থেকে চিন্তাটা ওই রাতুল চরণে চলে যাবে, ফলে আমি ভাগবত আর বলতে পারবো না। এজন্য নিজেকে সংযত করে রাধারানীর নাম উচ্চারণ করেন নাই, আরাধিকা বলেছেন।
রাসলীলার পরে প্রকারান্তরে কথাটি বলা আছে দশম স্কন্ধে। তো শ্রীমতী রাধারানীর অনেকগুলো লীলার মধ্যে শ্রীমদ্ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজের বিরচিত শ্রীমতী রাধারানী লীলা মহিমা গ্রন্থের 7ম পরিচ্ছেদের 40 নম্বর অধ্যায় 174 পৃষ্ঠা থেকে, এটা আপনারা জানেন। জানা সত্ত্বেও কেন বলছি যে এই আমি বিভিন্ন জায়গায় পাঠের শুরুতে রাধারানীটা লীলা বলে পাঠ করি, কিন্তু সৌভাগ্যবশত আজকে এই সুযোগটা এসছে, কর্তৃপক্ষ কৃতজ্ঞ। তো গতকালকের আবারও তো হরিভক্ত প্রভুর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, তিনি আমার প্রক্সি দিয়েছেন গতকালকে আমার পাঠ ছিল, আমি চলে গেছিলাম, সিলেট শিক্ষা বোর্ডে মিটিং ছিল। শ্রীমতী রাধারানীর একদম ছোটবেলা থেকে বিবাহের পর পর্যন্ত যতগুলো লীলা আছে, এই লীলাটিতে রাধা কৃষ্ণের একটি চমৎকার মিলন আছে, এই জন্য লীলাটি বলছি। আপনারা জানেন লীলাটির নাম হচ্ছে সুবল মিলন, নাকি? আরেকটা নাম আছে যে সুবলের ছদ্মবেশে রাধারানী। আমরা জাবট জায়গাটি জানি, যেখানে আয়ন ঘোষ থাকেন, শ্বশুর বাড়ি রাধারানীর। জাবট আয়ন ঘোষ একটা নাম কি? গোবর্ধন মলভদ্র, গোবর্ধন, ঠিক বলছি? অভিমন্যু। তো অভিমন্যু মল্ল। কিন্তু গতকালকে ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজের বেশ লম্বা রাধারানী লীলার একটি লেকচার শুনছিলাম, সেইখানেও বলছিলেন যে তার কুলে কৃষ্ণ ছিল যখন হয়। আর সেই দিন একটা লীলাকে আলোচনা হয়েছে ভান্ডির বনের রাধাকৃষ্ণের বিয়ের কথা। তো সেই সুবলের কাহিনীটিতে ভগবান শ্রীকৃষ্ণ একদিন জাবটে গেলেন। দীর্ঘদিন ধরে রাধারানীর বিরহ যন্ত্রণা হচ্ছে, দেখা হচ্ছে না শ্রীমতীর সাথে, মনে খুব বিরহ। তিনি জাবটে গেলেন একটি পাহাড়ি এলাকা, সেইখানে একটি বন আছে, বনটির নাম হচ্ছে কুকিলা বন। কি বন? কুকিলা, কুটিলা না, কুকিলা বন। কুটিলা তো ননদের নাম। তো কুকিলা বনে গিয়ে শ্রীকৃষ্ণ বাঁশরি বাজালেন। তার সাথে কে ছিল? সুবলকে চন্দ্রাবলীর ভাই বা চন্দ্রভানুর পুত্র। সুবলের চেহারার সাথে একটা মিল ছিল রাধারানীর, আপনারা যারা পড়েন এগুলা, মানে সুবল যদিও ছেলে কিন্তু চেহারাটা রাধারানীর মুখাবয়বের মতো। সুবলকে নিয়ে কৃষ্ণ কুকিলা বনে গিয়েছেন। সেইখানে গিয়ে রাধারানীকে একটি নজর দেখার জন্য মনটা আকুলি বিকুলি করছে, আর মনের অজান্তেই বলছেন হা রাধে, মানে এরকম কতক্ষণ হা রাধে করতে করতে ভগবান কৃষ্ণ মূর্ছা যাচ্ছেন, অর্থাৎ তিনি ফিট হয়ে যাচ্ছেন। সুবলকে বলছেন, ভাই সুবল, আমি তো দীর্ঘদিন ধরে শ্রীমতীর বিরহে খুব কষ্ট পাচ্ছি। তো কৃষ্ণ কি করলেন? বাঁশরি বাজালেন। এর মাহাত্ম্য নিয়ে বেণুগীত অনেক আছে। কৃষ্ণের বাঁশরিতে ভিন্ন ভিন্ন সুর ছিল। যখন রাধারানীকে ডাকতেন শুধু রাধারানী শুনতেন, আর কেউ শুনতো না। যখন সখীদেরকে ললিতা বিশাখাকে ডাকতেন কেবল তারাই শুনতো, নাম ধরে বাঁশি বাজে, অন্যরা শুনতো না। তো এই রাধার মহিমা এত গুহ্য, এটি প্রকাশ কে করেছেন দেখেন। এইখানেও কিন্তু প্রভুপাদকে নিয়ে আসতে হচ্ছে, কৃতজ্ঞতার শেষ নেই। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় 4th পরিচ্ছেদের 56 শ্লোকে আপনারা জানেন বলা হচ্ছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদনা করি। আলাদা কিছু না, রাধাকৃষ্ণ এক, দুই দেহ কিন্তু এক আত্মা। কিন্তু আনন্দের বিষয় কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু কৃপা করে পদকর্তা কি বলেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে মানে দেহ, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থাকে। যে কলিযুগ পাবন চৈতন্য মহাপ্রভু না আসলে রাধারানীর মহিমা আমরা জানতে পারতাম না। জগতে সমগ্র বিশ্বব্যাপী কে জানালেন? চৈতন্য মহাপ্রভুর বাণী নিয়ে গেলেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। এই কারণে রাধার মহিমা আজকে সারা পৃথিবীব্যাপী ব্যাপৃত হলো। কৃষ্ণ বাঁশরি বাজাচ্ছেন, রাধারানী শুনছেন, কিন্তু শ্বশুরালয় থেকে বেরোতে পাচ্ছেন না, কারণ দরজায় বসে আছেন শাশুড়ি। শাশুড়ির নাম কি? জটিলা। হাতে কি নিয়ে? লাঠি নিয়ে। বেরোতে পাচ্ছেন না। রাধারানীর দৃশ্যটা এরকম দিয়েছে, শুনছেন কিন্তু বেরোতে পাচ্ছেন না।
প্রাণ প্রাণ মানে আত্মা কৃষ্ণের সাথে মিলন হতে পারছে না, ছটপট করছে, প্রাণ পাখি বেরিয়ে যাচ্ছেন। দৃশ্যটা এরকম, রাধারানী মাথায় হাত দিয়ে এরকম মন খারাপ করে বসে আছেন। আর এদিকে কৃষ্ণ সুবলকে বলছেন, ভাই যাও না তুমি গিয়ে রাধারানীকে, রাধারানী আসছে না কেন, তিনি উকিঝুঁকিতে দেখছেন এখনো আসছে না, তুমি যাও না ভাই, একটু নিয়ে আসো না, রাধারানীকে নিয়ে আসো। সুবল বলছে আনতে পারবো। এই বলতে বলতে কৃষ্ণ আবার মূর্ছায় গিয়েছেন। তাহলে সুবল বলছে ঠিক আছে আমি যাচ্ছি, তবে তুমি যেন আর এই ফিটটিট হয়ে না, মূর্ছা যায় না, তাহলে তোমাকে কে দেখবে, আমি চলে যাচ্ছি। তো কুকিলা বন থেকে সুবল খুব বুদ্ধিমান, তিনি কি করলেন, যাওয়ার সময় গ্রাম্য রাখাল বালক, মাথায় পাগড়ি থাকে, হাঁটু পর্যন্ত কাপড় থাকে, তিনি চিন্তা করলেন যাবো একটা বুদ্ধি করে যায়, কি করে রাধারানীকে আনা যায়। সুবল যেতে যেতে ওই বাড়ির মানে জটিলা কুটিলা রাধারানীর বাড়ির সামনে গিয়ে গেটের সামনে দিয়ে হাঁটা করছেন, মানে পায়চারি করছেন। যুগমায়ার প্রভাবে জটিলার মনটা গলে গেল। মাতামহী মানে গ্র্যান্ড মাদার, ঠাকুরমা বলি না আমরা, মার মাকে কি বলি, ঠাকুরমা বলি না দিদিমা বলি, দিদিমা। তো দিদিমা সম্বোধন করা হয়েছে, গ্রন্থে লেখা হয়েছে মাতামহী। তো এই সুবল যখন হাঁটাহাঁটি করছে, জটিলা বলছে বাবা তুমি এরকম হাঁটাহাঁটি, দাদু হাঁটাহাঁটি করছো কেন? সে বলছে দিদিমা আমার একটি বাছুর হারিয়ে গেছে, ধবলি নামে একটি বাছুর হারিয়ে গেছে, কেউ কেউ বলেছে ওই বাছুরটা নাকি তোমাদের বাড়িতে ওইদিকে ঢুকেছে, এটা খুঁজতে আসছে। তো এটা শুনে জটিলা তার মুখের দিকে তাকিয়ে দেখলো, হায় রে এই সারাদিন রোদে রোদে গড়ছো, তোমার মুখ কানা শুকিয়ে গিয়েছে, বোধহয় কিচ্ছু খাওনি, যাও যাও ভিতরে যাও, ভিতরে একটু জলপান করো, আমার বৌমা আছে মানে রাধারানী বৌমা আছে, একটু জলপান করো। সুবল তো এটাই চাচ্ছিলেন যাতে ভিতরে ঢুকতে পারেন। ঢুকলেন, ঢুকে দেখলেন রাধারানী ওই মাথায় হাত দিয়ে বসে আছে। অগো তুমি যাচ্ছ না কেন? কৃষ্ণ যে বারবার মূর্ছা যাচ্ছে তোমার বিহনে, তোমার দর্শনে, তুমি যাচ্ছ না কেন? বলছে যেতে তো চাই, তুমি কি আসার সময় দেখো নাই দরজায় জটিলা লাঠি নিয়ে বসে আছে, আর কুটিলা তো কত বদনাম ছড়াচ্ছে, যেতে পারবো না, যেতে পারছি না। বলে তোমার অদর্শনে প্রাণনাথ এই অবস্থা। রাধারানীও চটপটে কি করি কি করে। সুবল বলছে তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি একটা ব্যবস্থা করছি। বলে তুমি কি করবে? বলে আমি হব রাধার, তুমি হবে সুবল। মানে সুবল, আমি শুরুতে বলেছি সুবল আর রাধারানীর চেহারার সাথে মিল আছে। তো সুবল কি করলো, তার পোশাক বলো রাধারানীকে পরতে, আর রাধারানীর পোশাক নীলাম্বরী, রাধারানীর প্রিয় কাপড় কিন্তু নীল, নীলাম্বরী। আর যারা সখীরা ছিল ললিতা বিশাখা চন্দ্রাবলী, ওরা খুব খুশি মনে মানে সুবলকে সাজাচ্ছে, লিপস্টিক দিচ্ছে, কাজল দিচ্ছে, কানে ঝুমকা দিয়েছে, পায়ে আলতা দিচ্ছে, মানে মেয়েরা কিন্তু সাজাতে পছন্দ করে, মানে খুব করে সুবলকে সাজাচ্ছে। আর সুবলের পোশাক দেওয়া হয়েছে শ্রীমতী রাধারানীকে। দেওয়ার পরে রাধারানী বলে আমার দুটো সমস্যা আছে, তোমার পোশাকে তা হবে না। বলি কেন? যে আমার যে লম্বা বেনুনি, একটা কাহিনী আছে, বিনুনিকে সাপের সাথে তুলনা করা হয়েছিল, সেটা রূপ সনাতন গোস্বামীর একটি কাহিনী আছে। তো বলছে আমার এত লম্বা চুল বেনি, ধরা পড়ে যাব না গেটে গেলে? বলে এটার সমাধান আছে, আমার মাথায় কি আছে? বলে পাগড়ি, চুলটা উপরে উঠে গোল করে তার মধ্যে পাগড়ি দিয়ে ঢেকে দেবে, বাস ছেলে হয়ে গেল। বলে আরো সমস্যা আছে, বলে ছেলেদের দেহের গঠন আর মেয়েদের দেহের গঠনে তফাৎ আছে, আমাদের বক্ষ তো উঁচু, বোঝা যাবে না। বলে এটার আমি সমাধান একটা বুদ্ধি করেছে, কানে কানে বলল আমি আসার সময় বলেছি আমার একটা বাছুর হারিয়ে গিয়েছে, তোমাদের ভিতরের বাড়ি থেকে একটা বাছুর কোলে এরকম করে নিয়ে যাবে, তাহলে বোঝা যাবে না মেয়ে না ছেলে। তো রাধারানী বলছে সুবল তোমার এত বুদ্ধি? বলে এই জন্য তো আমি কৃষ্ণের সাথে থাকি। তখন সুবলের বুদ্ধি পরামর্শ মোতাবেক শ্রীমতীকে রাধারানীরকে সাজানো হলো সুবলের মতো। তো সুবল তুমি কি করে বেরোবে? কোনো অসুবিধা নাই, যখন সমস্ত সখীরা যমুনায় জল আনতে যাবে, আমি তো রাধা, আমি সকলের সাথে বেরিয়ে যাবো গেট দিয়ে যমুনায় জল আনতে, তোমার সাথে সব শেষ হলে পরে কৃষ্ণের সাথে দেখা সাক্ষাৎ পরে আমরা যমুনার ঘাটে আবার ড্রেস চেঞ্জ করে নেব। টোটাল প্ল্যান করা হলো। এখন প্ল্যান করে রাধারানী বেরোচ্ছেন কি সেজে? সুবল সেজে। সুবল সেজে বেরোচ্ছেন, গেটের কাছে গিয়েছে। এখন যুগমায়ের প্রভাবে জটিলা জিজ্ঞাসা করছে কিরে বাছুর পেয়েছো? কুলে কিন্তু বাছুর আছে। রাধারানী যাতে আওয়াজে ধরা না পড়ে বলছেন শুধু মানে বলছে, এর বেশি কথা বলেন নাই, বলছেন এইভাবেই লিখে আছে গ্রন্থে, বলেছেন। কোন রকম পার হয়েছেন গেট, পার হয়ে সেই কুকিলাবনে যেখানে কৃষ্ণ আছেন,
যাচ্ছেন সুবল বেশে রাধারানী। দূর থেকে কৃষ্ণ দেখছেন, দেখছেন আসতেছে কে, দূর থেকে পাগড়ি দেখা যাচ্ছে, তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে। রাধারানী তখন মনে হলো কৃষ্ণ কি সত্যি আমাকে ভালোবাসে, একটু পরীক্ষা নেওয়া দরকার। কতটুকু ভালোবাসেন কৃষ্ণ আমাকে, আমি একটু পরীক্ষা নেই। একদম কাছাকাছি, যেমন এখান থেকে পেছনের লোক কথা শোনা যায় কিন্তু স্পষ্ট তো চেহারা বোঝা যায় না, এরকম দূরত্বে গিয়ে কৃষ্ণ তখন বলছেন সুবল তুমি একা কেন। কৃষ্ণ কিন্তু ভ্রম দেখছেন। রাধারানী মনে করেন এমনভাবে সাজিয়ে দিয়েছে সখীরা একেবারে সুবল দেখা যায়। সুবল তুমি আজকে ব্যর্থ হলে, তুমি তো কোনোদিন ফেল করো নাই, কোনোদিন ব্যর্থ হও নাই। যখনই তোমাকে বলেছি শ্রীমতীকে নিয়ে আসতে, আর তুমি তো সব দিন নিয়ে এসো, আজকে তুমি একা আসলে কেন? বলে না একা ও তো আসতে পারে না। মানে রাধারানী সুবলের কণ্ঠ নকল করে বলছে না আসতে পারেনি। আসতে পারেনি কেন? আসবি কি করে? শাশুড়ির লাঠি নিয়ে বসে আছে দরজায়, কোনোই আসতে পারে না। কৃষ্ণ একেবারে কাঁদু কাঁদু, সুবল তুমি আমার মনটা ভেঙে দিলে, আনতে পারলে না। রাধা কিন্তু পরীক্ষা করছেন, একবার চেষ্টা করতে আরেকবার, না না পারবো না, আজকে আনতে পারবো না। আমি যে জান নিয়ে বেঁচে আসছি, আমি তো মানে জটিলা কটিলা ইতে পড়েছিলাম, খুব কষ্ট করে বেঁচে এসছি। আরেকটু যে কাছে আসছেন, তখন কৃষ্ণ বলছেন তাইলে আর জীবন রেখে লাভ কি? শ্রীমতী রাধারানী আমার লাধিনী শক্তি, যাকে নিয়ে আমি আনন্দ উল্লাস করি, প্রেম করি, সেই রাধারানীকে যদি আমি এত প্রতিজ্ঞার পরে পেলাম না দেখতে, তো এই জীবন রেখে লাভ কি? এই জীবন আমি পাত করব। যেই বলছেন জীবন পাত করব, তখন রাধারানী নিজেকে সংযত রাখতে পারলেন, একদম কাছে গিয়ে কৃষ্ণকে তিনি জড়িয়ে ধরলেন। রাধারানী কি তখন যে জড়িয়ে ধরলেন, মাথা থেকে পাগড়িকানা পড়ে গেল, তার লম্বা বিনুনি কেশকানা ঝুলে পড়ল। তখন আর কৃষ্ণের বুঝতে বাকি থাকলো না, স্বয়ং শ্রীমতী রাধারানীর সাথে রাধারানী কৃষ্ণ মিলিত হলেন। এই যে সুবল মিলন বা সুবলের ছদ্মবেশে রাধারানী, এই কাহিনীটি শ্রীমতী রাধারানী লীলা মাহিমা গ্রন্থে 7ম পরিচ্ছদে আছে 40 অধ্যায়ে। তো এইভাবে রাধারানীর অপার মহিমা, এই জন্য শুরুতেই বলেছি যে কৃষ্ণকে বলে আমরা মদন মোহন, আর রাধারানীকে বলি মদন মোহন মোহিনী। তো যা হোক, আমরা প্রায় শেষের দিকে আসছি। তো আমি আবারও বিনয়ের সাথে অনুরোধ করব, যদি রাধারানীর আবির্ভাব তিথির দিন সুযোগ থাকে, সকালে না হোক বিকালে কিংবা রাত্রে যে কোনো সময়, তাহলে আবির্ভাবের 4টি লীলা নিয়ে কথা বলা যাবে। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণের যে কথাগুলো আলোচনা করেছি, 5ম স্কন্ধের 22 অধ্যায়ের 9 থেকে 11 নম্বর শ্লোক, এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের হাতে 6-7 মিনিট সময় আছে, আপনারা বা কোনো সংযোজন বিয়োজন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, সংযোজন বিয়োজন থাকে তাইলে করতে পারেন। বিশেষ করে আজকে কিন্তু বিজ্ঞানের ভিত্তিতে এবং ভাগবত নিয়ে কথা বলেছি, এবং দূরত্ব মাপার একটি ফর্মুলা শিখিয়ে দিয়েছি, প্যারালাক্স পদ্ধতি বা থাম পদ্ধতি। এগুলো অনেক কিছু আছে, ফিতা লাগবে না। আপনার একটা গাছের উচ্চতা মাপতেও ফিতা লাগবে না, গাছে না উঠেই মাপা যাবে। এটাকে বলে ত্রিকোণমিতি। যারা এখানে ম্যাথমেটিক্সের লোক আছেন, আর শ্রদ্ধেয় দয়াময় প্রভু বোধহয় নাই, উনিও ম্যাথমেটিক্সের বিভাগ পড়াশোনা করেছেন। আমি অদম্য ম্যাথমেটিক্সের ছাত্র ছিলাম, ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছি। তো এই জন্য দয়াময় প্রভুর সাথে আমার অনেক কথাবার্তা বন্ধুত্বের মিলে, তো উনি আমার শ্রদ্ধালু। তা আপনারা একেবারে অঙ্কটাকে বলে ত্রিকোণমিতি। এই যে আলোকবর্ষ দিয়ে দূরত্ব মাপে, আপনি দূরের যেমন গাছের দূরত্ব মাপতে পারবেন পদ্ধতিতে, আবার গাছের না উঠে উচ্চতা মাপতে পারবেন। এই ফর্মুলা আমাদের কাছে আছে, কিছুই লাগবে না, ফিতা টিতা, ভেরি ইজি। তো এখন যদি কোনো প্রশ্ন থাকে, ইয়েস হরিভক্ত প্রভু বলেন। হ্যাঁ বলেন প্রভু। চমৎকার প্রশ্ন। হরিভক্তর প্রশ্ন আপনারা বুঝেছেন কিনা? ভাগবতের 2 জায়গায়, ওই আগের অধ্যায়ের শেষ এবং অধ্যায়ের শুরুতে বলা হচ্ছে দক্ষিণ দিকে রেখে আবার বাম দিকে রেখে। আমরা আরো সহজ করে বলি, বাম হাতটা হচ্ছে আমার উত্তর, আর ডান হাতটা হচ্ছে দক্ষিণ। দক্ষিণ মানে রাইট সাইডে। এটার উত্তরটা ভাগবতে 2 রকম বলে আমাদের বিভ্রান্ত করেছে, আসলে বিভ্রান্ত না, সঠিক কথাই বলেছে। এই গতিটি তুলনামূলকভাবে অবস্থান থেকে,
আপনি যদি এই সুমেরু পর্বতের এই পাশের থেকে আলোচনা করেন তাহলে বুঝবেন সে পূর্ব দিকে আছে। আপনি যদি ওই পাশ থেকে দাঁড়ান বলবেন পশ্চিম দিকে আছে। আপনার কুদ থেকে হিসাব করা হচ্ছে। এটার উত্তর দেওয়া হচ্ছে প্রমাণ নক্ষত্র। একটি কথা আছে এই অধ্যায়ে আসে। প্রমাণ নক্ষত্র মানে কি, একটিকে আপনি স্টেবল ধরতে হবে। সুমেরু পর্বতটা ওইটাকে স্টেবল আপনি কোন দিক থেকে হিসাব করছেন। সুখদেব গোস্বামী যখন বলছেন পরীক্ষিত মহারাজকে ওই অধ্যায়ে, তখন তিনি কল্পনা করেছেন উত্তর দিক থেকে দাঁড়িয়ে বসে, তখন এই হিসাবটা ওই দিকে আসছে। আর এই অধ্যায়ে সেই প্রভুপাদ তাৎপর্য সব জায়গায় ক্লিয়ার করে দিচ্ছেন দক্ষিণ দিকে। এটা হলো অবস্থান কোন জায়গায়। যেমন আরো সহজ করে বলি, যখন কোনো কাননগো আপনার বাড়ির মাপযোগ নেয়, একটা বিষয়কে ফিক্স ধরে ফিতা ফালায়, হয় সরকারি রাস্তা কিংবা সরকারি ফিলার ধরে মাপটা করে কাননগো বা যারা আসেন। আবার যদি উল্টো দিক থেকে মাপে উল্টো হয়ে যাবে, কিন্তু মাপটা বের করা যায় দুই দিক থেকেই। এটা হচ্ছে আপনার অবস্থানটা কোথা থেকে নেবেন, এটাকে বলা হয় প্রমাণ নক্ষত্রের হিসাব। কিন্তু এই অধ্যায়ে বিষয়টা ক্লিয়ার করেছে দক্ষিণে। আর কোনো প্রশ্ন? আরো 4 মিনিট আছে। বিজ্ঞানীও প্রশ্ন করতে পারেন, জ্যোতির্বিজ্ঞানীও প্রশ্ন করতে পারেন, গ্রহ নক্ষত্র নিয়ে প্রশ্ন করতে পারেন। এটা তো ভেরি ইজি কথা। বি মানে বিশেষ, জ্ঞানের সাথে বিশেষ শব্দটা যোগ করে দেন, তার মানে বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলা হচ্ছে। জ্ঞান যদি এইটুকু হয় বিশেষ জ্ঞান, আর একটু ডেপথ হবে। মনে করেন আমরা পড়েছি গণিতে যে a প্লাস বি হোল স্কোয়ার, পড়ি না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনি যদি উপরে ম্যাথমেটিক্স পড়েন তখন পড়বেন ক্যালকুলাস, সাইন থিটা কস থিটা, এস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তার মানে যত উপরে যাচ্ছেন আরো গভীরে যাচ্ছেন, ওইটা হচ্ছে বিজ্ঞান। আর সাধারণ জ্ঞান আমরা যা 4 চোখে দেখি। বলেন। সূর্যগ্রহণ সায়েন্স বলছে, আমি বিজ্ঞানেরটা বলি আগে। সূর্যটা এখানে আছে, ক্লিয়ার করেন, তার চারপাশে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারপাশে চন্দ্র ঘুরছে। যখন চন্দ্রটা ঘুরতে ঘুরতে মাঝখানে চলে আসে, সূর্য চন্দ্র পৃথিবী যখন একই সরল রেখায় হয়, তখন সূর্যের কিছুটা আলো চাঁদের জন্য পৃথিবীতে গিয়ে পড়ে না, তখন গ্রহণ হয়। 2 প্রকার গ্রহণ হয়, একটা সূর্যগ্রহণ আর একটা হচ্ছে চন্দ্রগ্রহণ। অমাবস্যাতে সূর্যগ্রহণ হয়, ভেরি ক্লিয়ার মনে রাখবেন। পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়। কি বলছি? পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়, অমাবস্যাতে সূর্যগ্রহণ হয়। যখন সূর্য পৃথিবী চাঁদ একই সরল রেখায়, এই পাশে হতে পারে এই পাশে হতে পারে, মধ্যখানে পৃথিবী আসতে পারে, মধ্যখানে চাঁদ আসতে পারে, অমাবস্যাতে মধ্যখানে পৃথিবী আসে। সূর্যগ্রহণে আর চন্দ্রগ্রহণে মাঝখানে পূর্ণিমা, মাঝখানে সূর্য চাঁদ থাকে। তো এইভাবে একটার কারণে একটা দেখা যায় না। যেমন আপনার এই মাথার কারণে পিছনে শ্যামপ্রভুকে দেখছি না, এই একই সরল রেখায় তাকে বলে ওই আলোটাকে যেতে পারে না, তখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। আর কোনো প্রশ্ন? কেন হবে না? আমার কাছে কলম থাকলে দেখাতে পারত। আমরা এই সরল রেখায় বিজ্ঞান বলছে, আর ভাগবত বলছে এই সরল রেখায়। কাজে যদি এইটা থেকে এটা এই উপরে থাকে, এটা থেকে আরো উপরে থাকে, তাহলে তো ছায়া একটা মাঝখানে বাধা পড়বে, ওই রাহু কেতুর কারণে বাধা পড়বে। পথ পরিবর্তন হবে। এখানে কিন্তু একটা অঙ্ক আছে চমৎকার। আপনারা দেখেন সূর্যের গতির বেলা বলা হচ্ছে যেমনি ক্ষিপ্র গতি, সমগতি, স্লথ গতি, 3টা গতি বলা হচ্ছে না? যে গতিটা মানে কি? গতিটা মানে হচ্ছে তুলনা। আপনি হাঁটছেন, আমিও হাঁটছি, একজন বেশি যাচ্ছে মানে কি? আপনার তুলনায় আমি বেশি যাচ্ছি বলে। গতি মানে কম্পেয়ার অফ মুভমেন্ট, কম্পেয়ার অফ মুভমেন্ট। এখন পৃথিবী, সূর্য, চাঁদ 3টা গতিতে যাচ্ছে, কখনো ওইটাকে ক্রস করে যাচ্ছে, কখনো ওইটা সমান একই সাথে যাচ্ছে, কখনো পিছনে পড়ে যাচ্ছে। এই জন্য 3টা গতি সূর্যেরও চাঁদেরও বলা হচ্ছে ক্ষিপ্রগতি, সমগতি, ধীরগতি। এই কারণে 3টা গতির কারণে এইবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। সমান থাকলে হবে না, বেশি কম না থাকলে হবে না। এই জন্য দেখবেন ভাগবতে বলছে, আমরা তো বলছি বৃত্তাকার পথে, বলে নাই, বলছে সার্কেল না, ইলিপসিক্যাল, উপবৃত্তাকার পথে ঘুরতে হবে। পথটা গোল না, উপবৃত্তাকার, ডিম্বাকৃতি। যার কারণ উদাহরণ দিলে বুঝতে পারবেন, সারা বছর টেম্পারেচার কি একরকম থাকে পৃথিবীতে? এখন গরম, কিন্তু শীতের দিনে
ঠান্ডা থাকে। এই যদি এই থেকে এই দূরত্বটা একই সমানে ঘুরে, তো সব জায়গার তাপমাত্রা সমান পাবে। কিন্তু এইখানে সে শীতকালে এই দূরে দিয়ে ঘুরছে, আবার গ্রীষ্মকালে কাছে দিয়ে ঘুরছে, আবার এদিকে শীতকালে দূরে দিয়ে ঘুরছে। দূর গেলে টেম্পারেচার কম থাকবে শীতকাল, আর যখন কাছে দিয়ে ঘুরে গরমকাল। এই ঘোরার পথটা কিন্তু গোল না, উপবৃত্তাকার, বৃত্তাকার না, ইলিপসিক্যাল, নট সার্কেল। সময় নাই, বলেন তাড়াতাড়ি। বলয়ের গ্রাস, আংশিক গ্রাস, ওই যে ছায়া আমার হাতের মধ্যে এইটুকুন ঢুকলে যে ছায়া পড়বে, তারপরে পুরা হাত দেখা যায় কি? এখন পিছনেরটা দেখা যায় না, কিন্তু এখন দেখা যায় না। যখন গ্রহণটা ছাড়ছে কিছু দেখা যাচ্ছে আস্তে, আবার যখন এদিকে ঢুকলো পুরা একটু দেখা গেল আস্তে আস্তে। এটা হচ্ছে কৃষ্ণপক্ষ শুক্ল, ভেরি ইজি হিসাব। তো যাই হোক, আমরা সময় নিচ্ছি না, আমার বলতে একটু ক্ষমা করবেন, সময় হয়ে গেছে। বলেন। পুরা পথটা হচ্ছে তার। গ্যালাক্সি বুঝেন, মিল্কি ওয়ে বুঝেন, এটা বুঝাইতে সময় লাগবে। মিল্কি ওয়ে, গ্যালাক্সি, আরো বলি আলোক পথ। আপনি এই যে রোড আছে, যে রোডে বাস ট্রাক যায়, বা গ্রামের যে রোডে রিক্সা যায়, এই রোডে কি বাস ট্রাক যায়? যার যার পথ ভিন্ন আছে। এই পথ টোটালটাকে বলা হচ্ছে সূর্যলোক। আর সূর্যদেব তামার সঙ্গে লুক নিয়ে যাচ্ছেন না, উনি আমার বিশাল রথ নিয়ে পরিভ্রমণ করছেন। ক্লিয়ার? আমরা এখানে রাখি। অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, জয় সীতানাথ প্রেমানন্দে।